তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল 2017 সালে এবং 2022 সালে পরীক্ষা প্রশ্ন এসেছিল এই টপিকটা থেকে। একদম হুবহু তুলে দিয়েছিল প্রশ্ন 2017 সালে। তাহলে প্রথমে যেটা আমরা পড়বো যে পুষ্টি কাকে বলে, দেখো আমি বলে দিচ্ছি। বলছে যে সমস্ত সমস্ত জীব শক্তির জন্য খাদ্য ব্যবহার করে। দেখো আমরা খাবার কেন খাই? খাবার খাওয়ার মেনলি কারণ হচ্ছে শক্তির জন্য, যাতে আমরা শক্তি পাই। আর গৃহীত জটিল খাদ্য উৎসেচকের প্রভাবে সেটা সরল খাদ্যে পরিণত হয়। আমরা যে খাবারটা খাচ্ছি যেমন ভাত, আটা, তারপর বিভিন্ন রুটি, এই খাবারগুলো কি ধরনের খাবার? এগুলো হচ্ছে জটিল খাবার। এই খাবারগুলো আমাদের যে শরীর বা আমাদের বডি সেটা কিন্তু সরাসরিভাবে শোষণ করতে পারে না। সেই জন্য আমাদের শরীরে বিভিন্ন উৎসেচক আছে। সেই উৎসেচকের মাধ্যমে এই জটিল খাবারটা কি হয়, সরল খাবারে রূপান্তর হয় এবং যে খাবারটা কি হয় আমাদের শরীরে কিন্তু পাচিত হয়। যেমন ধরো আমি তোমাকে যদি একটা কথা বলি যে প্রোটিন, যেমন প্রোটিন আমরা তো মাছ খাচ্ছি, আমরা তো মাংস খাচ্ছি, সেটা কি? এই মাছ মাংস এগুলো কি? সেগুলো হচ্ছে একটা প্রোটিন। প্রোটিন কিন্তু আমাদের শরীর সেটা কিন্তু শোষণ করতে পারে না। তাহলে কি হয় তখন? এই প্রোটিনটা কি হচ্ছে, ভেঙে যায়। বিভিন্ন উৎসেচকের মাধ্যমে এই প্রোটিনটা ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? তাহলে প্রোটিনের সরলতম রূপ কি? প্রোটিনের সরলতম রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? আর এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আমাদের শরীরে শোষিত হয়। তাহলে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো তো খাবার। এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরে সরাসরিভাবে শোষিত হয় না এবং সেই খাবারটা কি হয়, পাচন ঘটে, ডাইজেস্ট হয়। ডাইজেস্ট হওয়ার পরে সেটা কিন্তু সরল খাবারে রূপান্তরিত হয়। আর সেই সরল খাবারটাই কিন্তু আমাদের শরীরে শোষিত হয়। অর্থাৎ সেই পাচিত খাবারটা কি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু শোষিত হচ্ছে। দেখো লেখা আছে পাচিত খাবার শোষিত হয়। বলছে শোষিত খাদ্য সেই প্রোটোপ্লাজমে অংশীভূত হয়, অর্থাৎ আত্তীকরণ ঘটে। অর্থাৎ কি? এই যে শোষিত খাবার, মানে আমরা প্রথমে খাবারটা খেলাম, খাবার পরে কি করছি, আমরা সেই খাবারটাকে ডাইজেস্ট করছি বা পাচিত করছি, মানে শরীরে ডাইজেস্ট হয়ে গেল। তারপর ডাইজেস্টিভ খাবারটা কি হচ্ছে, আমাদের শরীরে শোষিত হয়ে গেল। এবার শোষণ হওয়ার পরে সেটা কি ঘটছে, আত্তীকরণ। আত্তীকরণ মানে সেটা কাজে লাগছে। বুঝতে পেরেছো? আমি মাথায় রাখবো। শোষণ করে নিলাম, শোষণ করার পরে সেটা আমাদের শরীরে বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়ছে। তাহলে প্রথমে আমরা খাবার খেলাম, খাবারটা খাওয়ার পরে সেটা কি হচ্ছে, পাচিত হচ্ছে। পাচন হওয়ার পরে সেই খাবারটা শোষিত হচ্ছে। শোষণ হওয়ার পরে সেটা আত্তীকরণ। আত্তীকরণ মিনিং কি? আত্তীকরণ মিনিং হচ্ছে সেই খাবারটা আমাদের বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়ছে। এবার পুরোটা তো শোষণ হয় না। এবার খাবারের যে তোমার অবশিষ্ট অংশটা সেটা কি হচ্ছে, বহিষ্কার হয়ে যাচ্ছে। যেটা আমরা মানে ইউরিন বলো বা টয়লেটে গিয়ে আমরা আউট করে দিচ্ছি, সেটা হচ্ছে বহিষ্করণ। যেমন একটা আখের যখন আমরা রস খাই, আখের রসটা তো আমাদের প্রয়োজন, সেজন্য রসটা নিয়ে নিলাম। আর বাকি যে ছিবড়া সেটা হচ্ছে বহিষ্করণ। এই যে পুরো প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কি বলছে, পুষ্টি। বুঝতে পেরেছো? তাহলে পুষ্টির কি কি চক্র আছে? তাহলে পুষ্টির কি কি চক্র আছে? পুষ্টির চক্র হচ্ছে একটা হচ্ছে গ্রহণ, তারপর পাচন, তারপরে শোষণ, তারপরে আত্তীকরণ আর বহিষ্করণ। এই পরপরগুলো মাথায় রেখো। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে যে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে কিন্তু পুষ্টির যে পর্যায় সেটা কিন্তু আলাদা। উদ্ভিদের ক্ষেত্রে এক রকমের পুষ্টিচক্র আর প্রাণীদের ক্ষেত্রে আর এক ধরনের পুষ্টিচক্র। তাহলে কি বলছে দেখো, এখানে বলছে প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে, প্রাণীর ক্ষেত্রে হচ্ছে পরিপাক, পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে, আত্তীকরণ আর বহিষ্করণ।
তাহলে প্রথমে হচ্ছে যে খাদ্যকে আমরা সংগ্রহ করি, মানে খাবারটা খাচ্ছি, বোঝা গেল। তাহলে প্রথমে আমি খাবারটা সংগ্রহ করছি। পরিপাক মানে কি? ডাইজেস্ট করা, মানে পাচন করা। তারপরে শোষণ করা, আত্তীকরণ করা, আর বহিষ্করণ করা। এগুলো হচ্ছে পুষ্টির একটা চক্র বা পর্যায়। এটা হচ্ছে শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষণ আর একটা হচ্ছে আত্তীকরণ, বোঝা গেল। তাহলে উদ্ভিদের পুষ্টিচক্র কয়টি? উদ্ভিদের পুষ্টিচক্র দুটি, একটা হচ্ছে সংশ্লেষণ আর একটা হচ্ছে আত্তীকরণ। ওকে, ক্লিয়ার? আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কেন আমাদের পুষ্টি নিব? আর পুষ্টি নেওয়ার কাজ কি? পুষ্টি আমাদের শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ, খাদ্যস্থ মানে খাদ্যের মধ্যে যে স্থিতি শক্তি সেটাকে ব্যবহার করা, এইগুলো মাথায় রেখো। এই জায়গাটা থেকে পরীক্ষা তোমাদের প্রশ্ন এসেছিল 2017 সালে, এখান থেকে, যে পুষ্টি হলো একটি উপচিতি বিপাক প্রক্রিয়া। উপচিতি কেন? কারণ পুষ্টি খেলে আমরা যদি ভাত, মাংস, ডিম এগুলো যদি আমরা খাই, তাহলে কি হবে? আমাদের ওজন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই আমাদের ওজন কি হবে? বৃদ্ধি পাবে। তাই যখন আমাদের শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা বলবো উপচিতি বিপাক, মনে থাকবে। আর যখন আমাদের শরীরের শুষ্ক ওজন হ্রাস পাবে, সেটাকে আমরা বলবো অপচিতি বিপাক, বোঝা গেল। তাহলে উপচিতি কোনগুলো? উপচিতি হচ্ছে তোমার হচ্ছে পুষ্টি, সালোক সংশ্লেষ, এগুলো হচ্ছে উপচিতি বিপাক। আর আমাদের শরীর থেকে যেটা বের হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে শোষণ, এটা হচ্ছে অপচিতি বিপাক, মনে থাকবে। 2 নম্বর দেখো, এই যে বললাম যে বিভিন্ন পরিপোষক, বিভিন্ন পরিপোষক বা উৎসেচক কোনগুলো? যেমন হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এগুলো হচ্ছে এক একটা পরিপোষক যেগুলো আমাদের দেহ গঠনে সাহায্য করে। 3 নম্বর দেখো বলছে, তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। নেক্সট বলছে শোষণ ও পুষ্টির সম্পর্ক। তাহলে শোষণ ও পুষ্টির সম্পর্কটা দেখো, বলছে শোষণ ও পুষ্টি চক্রাকার সম্পর্কিত। শোষণে উৎপন্ন হয় এটিপি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা মাথায় রেখো, যেটা কিন্তু পুষ্টিতে ব্যবহার হয়। তাহলে এখানে এটিপির পুরো নাম, এটিপি, এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মনে থাকবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এটাকে কি বলা হয়? কারেন্সি বলা হয়। এটা কি বলা হয়? এনার্জি কারেন্সি। ঠিক আছে, এনার্জি কারেন্সি বলা হয়। তাহলে আমাদের শরীরের এনার্জি কারেন্সি কাকে বলা হয়? মাথায় রাখবে, পুষ্টিকে। আমাদের শরীরের এনার্জি কারেন্সি বলা হয় কাকে? আমাদের শরীরের এনার্জি কারেন্সি বলা হয় কাকে? সেটা আনসার হবে কি? এটিপি কে। এটিপি কে বলা হয় কি? এনার্জি কারেন্সি। এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার আমরা পড়বো পুষ্টির গুরুত্ব কি রয়েছে। দেখো, পুষ্টির গুরুত্ব কি? একটা হচ্ছে পুষ্টি যদি আমরা ঠিক মতো নিই, তাহলে আমাদের শরীরে শক্তি উৎপাদন করবে, মানে শক্তির পরিমাণ বেড়ে যাবে। 2 নম্বর বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 3 নম্বর আমাদের শরীরে বৃদ্ধি ঘটবে। আর 4 নম্বর হচ্ছে আমাদের শরীরের ক্ষয়পূরণ ঘটবে। অর্থাৎ বিভিন্ন যে আঘাত হয়, আমাদের শরীরে অনেক সময় আঘাত হয়ে কি হয়?
কোনো জায়গায় ক্ষত হয়ে যায়, সেই ক্ষতটা পূরণ করার জন্য কি হবে, ক্ষয় পূরণ করতে হবে। আর এটা কিসের দ্বারা সম্ভব, সেটা হচ্ছে পুষ্টির দ্বারাই সম্ভব। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? বলো। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? বলো একটু। আচ্ছা, যদি কারো কিছু বলার থেকে মেসেজে লেখো, যদি কারো কিছু বলার থেকে মাইক অন করবো তাহলে। স্যার, পুষ্টির গ্রন্থি টা কি ক্লাসে আছে পিডিএফ? হ্যাঁ আছে, আমি পড়াবো তো। পুষ্টির পরপর করাচ্ছি, পরপর করাচ্ছি, ঠিক আছে সাবিনা? পরপর একদম পুষ্টিটা তোমাদের আরেকবার রিভিশন করে দেবো। পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালী সবটা করিয়ে দেবো, ঠিক আছে? আরেকবার রিভিশন করে দিচ্ছি পরপর। চলো নেক্সট দেখো। এবার যে পুষ্টির যে প্রকার, ঠিক আছে, টাইপ অফ নিউট্রিশন, মানে পুষ্টির প্রকারটা দেখো। তাহলে পুষ্টির প্রকার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। কাদের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের পুষ্টি হচ্ছে দুই প্রকার, একটা স্বভোজী আর একটা পরভোজী। এবার দেখো স্বভোজী, স্বভোজীর অনেকগুলো ভাগ রয়েছে। একটাকে বলছে পরজীবী, মৃতজীবী, মিথজীবী আর পতঙ্গভুক। এগুলো কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে? তাহলে পরভোজী কয় প্রকার? একটা হচ্ছে কি পরজীবী, মৃতজীবী, তার সঙ্গে আমরা পাবো কি মিথজীবী আর পতঙ্গভুক। দেখো এটা মৃত, ভালো করে যদি একটু স্পেলিংটা দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে তোমরা। এটা হচ্ছে মৃত আর এটা হচ্ছে মিথ, এটা আমরা বুঝবো। আর স্বভোজী পুষ্টিকরণগুলো আমরা তো জানি, যে সমস্ত উদ্ভিদ নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে বলা হয় কি, স্বভোজী বলা হয়, তাই তো? যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে তাদেরকে আমরা বলবো স্বভোজী। এবার উদ্ভিদের পুষ্টি চক্র, তাহলে উদ্ভিদের পুষ্টিকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। এবার দেখো স্বভোজী কারা? যারা নিজেদের খাবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে বলে স্বভোজী, যেমন সবুজ উদ্ভিদ, ঠিক আছে? সবুজ উদ্ভিদ। এছাড়াও কি রয়েছে দেখো, এছাড়াও বিভিন্ন প্রাণী রয়েছে, যেমন হচ্ছে ইউগ্লিনা, তারপরে দেখো ক্রাইসামিবা, এরা হচ্ছে কি, এরা মানে স্বভোজী প্রাণী। ইউগ্লিনা, ক্রাইসামিবা এরা হচ্ছে স্বভোজী প্রাণী, বা নিজেদের খাবার নিজেরা কিন্তু তৈরি করতে পারে। আর বাকি যেগুলো রয়েছে সমস্ত সবুজ উদ্ভিদ, তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। বোঝা গেল? আর উদ্ভিদ পুষ্টি হচ্ছে দুই প্রকার, একটা সংশ্লেষণ আর একটা হচ্ছে আত্তীকরণ। চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পরভোজী। পরভোজীটা কি হেটেরোট্রফিক, ঠিক আছে? যারা অন্যের উপরে নির্ভরশীল তাদেরকে আমরা কি বলি, পরভোজী বলি। তাহলে যে সমস্ত পুষ্টি পদ্ধতিতে সংশ্লেষে সক্ষম, মানে সংশ্লেষে অক্ষম, মানে যারা সালোক সংশ্লেষ করতে পারে না তাদেরকে তো আমরা সালোক সংশ্লেষে অক্ষম বলবো। মানে সংশ্লেষে অক্ষম অর্থাৎ ক্লোরোফিল বিহীন, যাদের মধ্যে ক্লোরোফিল থাকে না এবং যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে আমরা কি বলবো, পরভোজী পুষ্টি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা বাকিরা? যদি স্ক্রিন দেখতে না পারো একবার ক্লাস দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার পাচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখো পরভোজী কোনগুলো? পরভোজী হচ্ছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে আমরা পরভোজী বলবো। মাথায় রাখো ছত্রাক, ছত্রাকটা কি, ছত্রাক হচ্ছে একটি পরভোজী।
এছাড়াও কি এরা মৃত গলিত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে ছত্রাকটাকে, ছত্রাক হচ্ছে একটা পরভোজী। ছত্রাক কি? ছত্রাক হচ্ছে পরভোজী। আর এরা কি? এরা মৃত গলিত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। বোঝা গেল? এরা মৃত গলিত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। নেক্সট দেখো, নেক্সট বলছে পরভোজী শ্রেণীভাগ। এই যে পরভোজী বা হেটারোট্রফিক্স, এদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। কি কি দেখো, প্রথমত হচ্ছে পরজীবী। পরজীবী মানে কি? প্যারাসাইট। বুঝতে পেরেছো? পরজীবী বা প্যারাসাইট বলছে যে সমস্ত উদ্ভিদ সজীব আশ্রয়দাতা উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে তাদেরকে বলা হয় আশ্রয়দাতা। ধরো আমি খাবার তৈরি করতে জানি না, মানে আমি খাবার তৈরি করতে পারি না, আমি ইনকাম করতে পারি না, আমি কি করছি? আমি আমার বাবার মাথার উপরে বসে বসে খাচ্ছি। তাহলে আমি কি? আমি হলাম প্যারাসাইট। বোঝা গেল? কারণ আমি খাবার তৈরি করতে পারি না, আমি অন্যের উপর নির্ভর করে খাবার খাচ্ছি, এটাকে বলছে প্যারাসাইট। আর যে আমাকে খাবার দিচ্ছে, যে আমাকে খাবার দিচ্ছে সেটাকে আমরা কি বলবো? আশ্রয় দাতা। যে আমাকে খাবার দিচ্ছে তাকে আমরা বলবো আশ্রয় দাতা। বলছে দেখো, জীবের ক্ষতি সাধন করে তাদেরকে পরজীবী বলা হয়। আর এই পরজীবী কারা? পরজীবীরা কিন্তু যে জীবের ওপরে অবস্থান করে বা যে জীবের ওপরে অবস্থান করে খাবার গ্রহণ করে, সে জীবের কিন্তু তারা ক্ষতি করে, মানে ক্ষতি করে, কোন রকম কিন্তু উপকার করে না। আচ্ছা, ব্যাকটেরিয়া বলছো কি? ব্যাকটেরিয়া বলো। আমি কোন উদ্ভিদ পড়াচ্ছি, প্রাণী পড়াচ্ছি না, ঠিক আছে? ইবাদুল্লাহ বলছে যে আমি অন্যের উপরে বসে খাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ইবাদুল্লাহ হচ্ছে এখন প্যারাসাইট, ইবাদুল্লাহ হচ্ছে পরজীবী, তাই তো ইবাদুল্লাহ? চলো নেক্সট দেখো, বলছে এদের পুষ্টি পদ্ধতিকে কি বলা হয়? পরজীবী বলা হয়। যেমন দেখো স্বর্ণলতা, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইন বলে দিলাম, স্বর্ণলতা। আর কি রয়েছে? বেলানোফোরা। নামগুলো মুখস্থ করবে, এই নামগুলো, ঠিক আছে? স্বর্ণলতা, বেলানোফোরা, তারপর র্যাফলেসিয়া। ওকে, র্যাপলেসিয়া। এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সব কিন্তু তোমার পরজীবী। এছাড়াও কি রয়েছে দেখো, এছাড়াও রয়েছে কি? মানে শ্বেত চন্দন, শ্বেত চন্দন, ভিসকাম, এগুলো হচ্ছে আংশিক পরজীবী। মানে নিজেরা একটু একটু খাবার তৈরি করতে পারে আর একটু একটু কি করতে পারে? অন্যের উপর নির্ভরশীল। যেমন ধরো তুমি বাড়িতে একদমই বেকার, একদমই বেকার, তুমি 1 টাকাও আর্নিং করো না, 1 টাকাও না, তাহলে তুমি হচ্ছে সম্পূর্ণ পরজীবী। কিন্তু তুমি দেখা গেল তুমি একটা টিউশনি পড়াও, মাসে 2000 1000 টাকা ইনকাম করো, তাহলে তুমি কি হবে? তুমি হচ্ছে আংশিক পরজীবী, মানে বাবার উপর নির্ভরশীল, আবার নিজেরা নিজে কিন্তু হাত খরচাটাকে করতে পারি, এটাকে বলছে আংশিক পরজীবী। তাহলে আংশিক পরজীবীর নাম মাথায় রেখো, একটা হচ্ছে শ্বেতচন্দন আর একটা হচ্ছে কি ভিসকাম। এই দুটো নাম কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট 2 নাম্বার, 2 নাম্বারটা কি বলা হয়েছে? আচ্ছা, ক্লাস থেকে সবাই লেফট করে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারছি না। ক্লাস থেকে সবাই লেফট করছে, কি প্রবলেম হচ্ছে? চলো নেক্সট দেখো, মৃতজীবী। ওকে, মৃতজীবীটা বোঝো। মৃতজীবীকে ইংরেজিতে বলছে স্যাপ্রোফাইট। এগুলো কিন্তু মানে সিটেটে খুব আসে, বুঝলে? এগুলো একটু ভালো করে পড়বে কিন্তু। ওকে, দেখো মৃতজীবী কোনগুলো? মৃতজীবী বলতে বোঝাচ্ছে, মৃতজীবী কোনটা? বলছে যে সমস্ত উদ্ভিদ মৃত, ভালো করে দেখো, যে সমস্ত উদ্ভিদ মৃত মানে মরা এবং পচনশীল প্রাণীজ বা উদ্ভিদ জৈব পদার্থ থেকে পুষ্টি সাধন করে তাদেরকে আমরা বলবো মৃতজীবী। তাহলে মৃতজীবী কাদেরকে বলবো? যে সমস্ত উদ্ভিদ মৃত এবং পচনশীল,
উদ্ভিদ বা প্রাণীদের দেহ থেকে খাবার সংগ্রহ করে তাদেরকে আমরা বলবো মৃতজীবী। নামগুলো মাথায় রাখো। নামগুলো হচ্ছে অ্যাগারিকাস্ট, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, মোনোট্রপা। মোনোট্রপা হচ্ছে একটা সপুষ্পক, মানে ফল এবং মানে ফুল দুটোই হয়। তাহলে আরেকটা হচ্ছে কি ব্যাঙের ছাতা, যেটাকে বলি আমরা অ্যাগারিকাস, তাই তো? ব্যাঙের ছাতাকে বলি অ্যাগারিকাস। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃতজীবী কয়েকটি উদ্ভিদের নাম, মৃতজীবী কয়েকটি উদ্ভিদের নাম, তাহলে কি হবে? অ্যাগারিকাস, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর আর মোনোট্রপা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেটের যদি সমস্যা হয় তাহলে তো কোনো প্রবলেম নেই। ইবাদুল্লাহ, তুমি তো নেটের সমস্যা বলছো, ট্রিটমেন্টে ক্লাস করতে কি নেটের প্রবলেম হয়? অমিত, স্ক্রিন দেখা যাবে না কেন? স্ক্রিনে টাচ করো। যেটা তোমার ভিডিও আসছে ভিডিওতে টাচ করে দেখতে পাবে। তুমি হয়তো কোনো নামে টাচ করছো বলে দেখতে পাচ্ছ না। কোনো নামে টাচ করো না, তুমি স্ক্রিনে টাচ করে দেখো, দেখতে পাবে। এমনটা হওয়ার তো কথা নয়। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের মানে তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। এখানে তো সবই কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তোমরা মনে হয় ভুল জায়গায় ক্লিক করছো। ঠিকই তো আছে। চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি মিথজীবী। এবার দেখো মিথজীবী, তাহলে মিথজীবীকে ইংরেজিতে কি বলা হয়? সিমবায়ন্টস। ঠিক আছে, সিমবায়ন্টস বলা হয়, এগুলো পরীক্ষা খুব আসে। দেখো বলছে, যদি দুটো ভিন্ন প্রজাতির জীব একত্রে অবস্থান করে এবং পরিপোষকের অবদান দ্বারা উভয়ে উপকৃত হয়, তবে সেই সহবাসস্থানকারী প্রজাতি দুটিকে বলা হয় মিথজীবী। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। কেউ কিন্তু মাইন্ডে নিও না, জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো হাজবেন্ড ওয়াইফ রয়েছে, ঠিক আছে? তোমরা হাজবেন্ড ওয়াইফ রয়েছো, যেমন এখানে ধরো হাজবেন্ড ওয়াইফ রয়েছে, যেমন লিপিকা। আমি লিপিকার কথাই বলছি, লিপিকা মাইন্ড করো না। ধরো লিপিকা এখন কোনো রকম আর্নিং করে না, তার হাজবেন্ডের ওপর নির্ভরশীল। তার মানে লিপিকা কি? লিপিকা হচ্ছে সম্পূর্ণরূপে পরজীবী, মানে পরভোজী। লিপিকা হচ্ছে সম্পূর্ণরূপে পরভোজী, মানে সে সম্পূর্ণভাবে তার হাজবেন্ডের ওপরে নির্ভরশীল। তার হাজবেন্ড লিপিকার কাছে কোনো অর্থনৈতিকভাবে বা ইকোনমিক্যাল সাপোর্ট পায় না। বুঝতে পেরেছো? কিন্তু এবার লিপিকা টেট কোয়ালিফাই করলো, লিপিকা জব পেয়ে গেল, লিপিকা একটা ইনকাম করতে শিখলো। তখন কি হচ্ছে, লিপিকারও যে ইকোনমিক্যাল কন্ট্রিবিউট, মানে তার যে অর্থনৈতিক যে অবদান, তার হাজবেন্ডেরও অবদান রয়েছে বাড়িতে। কারণ লিপিকাও তার টাকা দিচ্ছে, তার হাজবেন্ডও দিচ্ছে, মানে একে অপরকে সাহায্য করছে। যখন আমরা একে অপরকে সাহায্য করব, সেটাকে আমরা বলবো মিথজীবী। বুঝতে পেরেছো?
তাহলে মিথজীবীটা কি? মিথজীবীটা হচ্ছে দুটি উদ্ভিদ। মিথজীবী হচ্ছে দুটি উদ্ভিদ যারা কিনা একজন আরেকজনের উপরে নির্ভরশীল এবং একজন আরেকজনকে সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে মিথজীবী হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করছে। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাইছি, তোমাদের টিচমেন্টে নেটের প্রবলেম করে না গুগল মিটে নেটের প্রবলেম করছে, একটু বলো তো। অনেকে বলছে নেটওয়ার্কের প্রবলেম করছে। তো আমি জানতে চাইছি তোমাদের কি কারো নেটওয়ার্কে কি প্রবলেম করছে? ওকে, ঠিক আছে, বেশ, ঠিক আছে, চলো। তাহলে বুঝতে পেরেছো মিথজীবীটা কি? মিথজীবীটা হচ্ছে যখন মিথজীবীটা হচ্ছে যখন দুটো উদ্ভিদ যখন একে অপরের প্রতি নির্ভরশীল, মানে আমি তোমার থেকে নেব, তুমি আমার থেকে নেবে, এটাকে আমরা বলবো মিথজীবী। এক্ষেত্রে বলছি দেখো, জীব দুটির পুষ্টি পদ্ধতিকে বলা হয় কি? মিথজীবী পুষ্টি। যেমন এটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, বলছে কি দেখো, যে লাইকেনটা কার সঙ্গে হয়? লাইকেনটা কার সঙ্গে মিথজীবী? লাইকেন হচ্ছে তোমার শৈবাল এবং ছত্রাক। ঠিক আছে, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক। লাইকেনটা কি? লাইকেন হচ্ছে দুটো মিথজীবী, একটা হচ্ছে কি শৈবাল এবং ছত্রাকের মানে অবস্থান করছে, দুটো অবস্থান করে তৈরি হচ্ছে কি একটি লাইকেন। আর লাইকেনের ফাইকোবায়ট বা শৈবাল অংশটি মাইক্রোবায়ট বা ছত্রাক অংশকে খাদ্য বা উত্তাপ দেয়। এটা মাথায় রেখো, লাইকেনের ফাইকোবায়ট বা শৈবাল অংশটি মাইক্রোবায়ট বা ছত্রাক অংশকে খাদ্য ও উত্তাপ ও আর্দ্রতা দেয়। এর বিনিময়ে মাইক্রোবায়ট থেকে তারা জল ও খনিজ পেয়ে থাকে। এই জায়গাটা একটু বুঝে নাও কি বলা হয়েছে। এখানে বলছে যে ফাইকোবায়ট কাকে বলা হয়? ফাইকোবায়ট মানে শৈবাল, ঠিক আছে, শৈবালের অংশটি আর ছত্রাকের অংশকে, শৈবালের অংশটি ছত্রাককে খাদ্য, উত্তাপ এবং আর্দ্রতা দেয়। বুঝতে পেরেছ? তাহলে শৈবাল কি দিচ্ছে? শৈবাল ছত্রাককে দিচ্ছে খাদ্য, উত্তাপ এবং আর্দ্রতা। তার বিনিময়ে এই ছত্রাক শৈবালকে কি দিচ্ছে? ছত্রাক শৈবালকে জল ও খনিজ দিচ্ছে, খনিজ লবণ। ওকে, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া যেমন হচ্ছে তোমাদের রাইবোজিয়াম, কি বলা হয়? রাইজোবিয়াম। এরা কোথায় থাকে? এরা মোটর উদ্ভিদের থাকে। এরা কিন্তু মোটর উদ্ভিদের অবস্থান করে, মানে মোটর উদ্ভিদের মূলে কিন্তু এরা অবস্থান করে। আর রাইবোজিয়াম কি? রাইবোজিয়াম হচ্ছে এক ধরনের মিথজীবী। কি বলা হয়? এরা মিথজীবী। যেমন বলছে দেখো, মোটর শর্করা খাদ্যের সরবরাহ করে, এর বদলে ব্যাকটেরিয়াটি মাটি থেকে অ্যামোনিয়াকে যোগান দেয়। তাহলে মাথায় রাখবে, একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম, একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি? রাইজোবিয়াম। ওকে, আর রাইজোবিয়ামটা কি? রাইজোবিয়াম হচ্ছে একটি মিথজীবী। নেক্সট 4 নাম্বার দেখো, 4 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে কি? পতঙ্গভোগ। যে সমস্ত স্বভোজী সপুষ্পক উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত প্রোটিন খাদ্যের ঘাটতি, এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে পতঙ্গভোগ উদ্ভিদ দেখা যায় কোন এলাকায়? বুঝতে পেরেছো? তাহলে পতঙ্গভোগ উদ্ভিদ দেখা যায় কোন এলাকায়? যে এলাকায় নাইট্রোজেনের পরিমাণ কম। কি বলছে? যে এলাকায় নাইট্রোজেনের পরিমাণটা কম, সেই এলাকাতে কি হচ্ছে? পতঙ্গভোগ উদ্ভিদ জন্মায়। আর এই সমস্ত উদ্ভিদগুলো তাদের নাইট্রোজেনের ঘাটতি মেটাবার জন্য তাদের যে ফুল রয়েছে, মানে এগুলো তো একটা ফুল বা পাতা বলতে পারি, সেখানে কি হচ্ছে দেখো, বলছে ফান সৃষ্টি করে এবং পতঙ্গ ধরে।
তাই এদেরকে বলা হয় পতঙ্গভুক। এখানে যখনই একটা পতঙ্গ বসবে তখন কিন্তু সেই মানে পতঙ্গটা আটকে যাবে। নামগুলো মাথায় রেখো, পরীক্ষার নামগুলোই পরীক্ষা আসবে। একটা হচ্ছে কলসিপত্র, এদের পাতার অগ্রভাগটি ঢাকনা সহ কলসির মতো দেখতে, তাই এটা দেখো কলসিপত্র। আবার কি রয়েছে, পতঙ্গ কলসিতে বসলে তার পিছলে যাবে, যেটা আমি বললাম তোমাদের। আর এছাড়াও কি রয়েছে দেখো, এছাড়াও রয়েছে সূর্য শিশির পতঙ্গভুক, তারপর দেখো ড্রসেরা, তারপর ডায়োনিয়া, পাতাঝিরা, এগুলো পাতাঝারি। এই সমস্ত উদ্ভিদগুলোকে কি বলবো আমরা, পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদ কোনগুলো, সূর্য শিশির বা ড্রসেরা, ডায়োনিয়া, পাতাঝাজি ইত্যাদি, এগুলোকে আমরা কি বলবো, পতঙ্গভুক উদ্ভিদ। এবার এখানে একটা পার্থক্য দেওয়া আছে, এটা পড়ে নেবে, একদম সহজ, যেটা আমি বললাম সেটাই, ঠিক আছে। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো এখানে লেখা আছে, স্বভোজী এবং পরভোজীর মধ্যে পার্থক্য। আর এখানেও তাই দেখো, এখানে বলছে পরজীবী আর মৃতজীবী আর মিথজীবী, এগুলোর মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। আমি এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো রয়েছে, উদাহরণগুলো মেনলি মনে রেখো। পরজীবী কোনগুলো, পরজীবী হচ্ছে স্বর্ণলতা, র্যাপলেসিয়া। আর মৃতজীবী কোনগুলো, মৃতজীবী হচ্ছে অ্যাগারিকাস, মিউকর। আর মিথজীবী হচ্ছে লাইকেন, লাইকেন, তারপরে হচ্ছে রাইজোবিয়াম। বলো, এই পর্যন্ত ক্লিয়ার? উদ্ভিদ পুষ্টি কমপ্লিট, এবার প্রাণী পুষ্টি। বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি এনিম্যাল নিউট্রিশন, বা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রাণী পুষ্টি। দেখো, প্রাণী পুষ্টির ক্ষেত্রে কি কি রয়েছে। তোমাদের দেখতে যদি অসুবিধা হয় স্ক্রিনটা বড় করে নিবে, ঠিক আছে। দেখো একটা স্ক্রিনে বড় করার মতো পাশে চার কোনা কিছু রয়েছে, ওখানে ক্লিক করলে স্ক্রিনটা একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর সিনেমা যেভাবে দেখো সেভাবে মোবাইলটা ঘুরিয়ে নিলে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। দেখো, এবার প্রাণী পুষ্টি বলছে সমস্ত উন্নতশীল প্রাণী এরা হচ্ছে পরভোজী, মানে নিজেদের খাবার নিজেরা কিন্তু তৈরি করতে পারে না। তারপরে সব প্রাণী কি পরভোজী? একদম নয়। অনেক প্রাণী রয়েছে যারা কিন্তু স্বভোজী রয়েছে, আর নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। এখানে দেখো কি বলছে, এই প্রাণীগুলো আবার অনেক রকম ভাগে ভাগ করা হয়। একটা পরজীবী, মিথজীবী, মৃতজীবী, আর মলভোজী বা কপ্রোফ্যাগি, আর রক্তভোজী বা স্যাঙ্গুইনিভোরি। ঠিক আছে, এই নামগুলো মাথায় রাখবে। যারা রক্ত খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়, স্যাঙ্গুইনিভোরি। ঠিক আছে, যারা রক্ত খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় স্যাঙ্গুইনিভোরি। আর যারা মল খেয়ে বেঁচে থাকে, মল কে খায়, মাছিতে খায়, তাই মাছিকে কি বলা হয়, কপ্রোফ্যাগি। আর মশাকে বলা হয় স্যাঙ্গুইনিভোরি। নেক্সট দেখো, নেক্সট বলছে পরজীবী, যেগুলো হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট কোনগুলো, বলছে এগুলো অন্যের শরীরে অবস্থান করে, নিজেরা নিজেদের পুষ্টির জন্য অন্যের শরীরে অবস্থান করে, তাদেরকে বলা হয় কি পরজীবী। যেমন হচ্ছে কি উকুন, উকুন হচ্ছে একটা বহিঃপরজীবী, মানে বাইরের দিকে থাকে। আর কৃমি, কৃমি হচ্ছে অন্তঃপরজীবী, মানে আমাদের পেটে অবস্থান করছে এবং আমাদের যে খাবার খাচ্ছি সেই খাবারটাকে সে খেয়ে নিচ্ছে, তো এইগুলোকে আমরা বলবো পরজীবী। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর বলছে মিথজীবী বা সিম্বায়োসিস। এরা দুটি প্রাণী যখন একত্রে অবস্থান করে তাদেরকে কি বলা হয়, মিথজীবী। এর আগে আমরা পড়েছিলাম যখন দুটি উদ্ভিদ একসঙ্গে থাকবে সেটাকে বলবো মিথজীবী। এবার যেটা দেখছি, দুটো প্রাণী যখন একসঙ্গে থাকবে সেটাকে আমরা বলবো মিথজীবী। যেমন হচ্ছে দেখো, উই পোকার পৌষ্টিক নালীতে বসবাসকারী আদ্য প্রাণী ট্রাইকোনিফা হাঙর এবং রেমোরা মাছ। এটা একটা লক্ষণ, উই পোকার সঙ্গে এই সমস্ত হাঙর মাছের সম্পর্ক।
নেক্সট দেখো, নেক্সট বলছে মৃতজীবী বা স্যাপ্রোফাইট। এবার প্রাণী, এতক্ষণ আমরা উদ্ভিদ পড়লাম, এবার প্রাণী পড়বো। বলছে মৃতজীবী মানে কি, যে সমস্ত প্রাণী মৃতজীবী পুষ্টি গ্রহণ করে, অর্থাৎ মানে যেমন এককোষী প্রাণী হচ্ছে ইউগ্লিনা, এরা মৃতজীবী। ঠিক আছে, তারপর দেখো কপ্রোফ্যাগি, কপ্রোফ্যাগি রয়েছে, তারপর হচ্ছে কি রক্তভোজী, এরা সব কিন্তু হচ্ছে মৃতজীবী। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, বেশ, চলো নেক্সট দেখো। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কি হ্যালোজয়িক, বা আমরা বলি হোলোজয়িক পুষ্টি। তাহলে হোলোজয়িক পুষ্টি কোনগুলো? যেমন হচ্ছে ইউগ্লিনা, ক্রাইসামি বা ইত্যাদি কয়েকটি প্রোটোজয় জাতীয় প্রাণীতে ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী। তাহলে এরা হচ্ছে প্রাণী। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন প্রাণী স্বভোজী, কি হবে অ্যান্সার? ইউগ্লিনা, ক্রাইসামি বা এগুলো, এগুলোর শরীরে কিন্তু ক্লোরোফিল থাকে। এছাড়াও কোনো প্রাণী নিজেকে খাদ্য উৎপন্ন করতে পারে না। স্বভাবত প্রাণীরা পরভোজীর উপর নির্ভরশীল। তাহলে যে সমস্ত প্রাণী রয়েছে তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তাদেরকে সবসময় অন্যের উপরে নির্ভরশীল হতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা ওপর কোনো জীবের ওপরে কঠিন ও জটিল জৈববস্তু খাদ্যরূপে গ্রহণ করে তাকে কি বলা হয়? হোলোজয়িক। হোলোজয়িকটা কি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাণীদের মধ্যে কোন ধরনের পুষ্টিচক্র দেখা যায়, সেটা হবে অ্যান্সার কি? হোলোজয়িক। বোঝা গেল? তাহলে প্রাণীদের মধ্যে হোলোজয়িক দেখা হয়, পুষ্টি হয়। এবার প্রাণী পুষ্টি বা হোলোজয়িক পুষ্টির পর্যায়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেই বললাম, একটা খাদ্য গ্রহণ করা, পরিপাক করা, শোষণ করা, আত্তীকরণ করা আর বহিষ্করণ করা। তাহলে একটি, দুটি, তিনটি, পাঁচটি, এই পাঁচটি হচ্ছে কি যে হোলোজয়িক পুষ্টির এক একটা পর্যায়। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের মানে তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের যে হিউম্যান বডি, অর্থাৎ মানুষের যে পুষ্টি, সেই মানুষের পুষ্টি আমরা কিভাবে করি। তাহলে মানুষের পুষ্টির জন্য আমাদের অনেকগুলো ধাপ রয়েছে। প্রথমত কি, প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে কি খাদ্য গ্রহণ। তাহলে প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা খাবার গ্রহণ করছি। বলছি দেখো, প্রাণী পুষ্টির যে পর্যায়ে পরিবেশ থেকে জটিল খাবার গৃহীত হয় তাকে বলা হয় খাদ্য গ্রহণ। আমাদের পরিবেশ থেকে তো আমরা খাবার খাচ্ছি, সেই খাবার খাওয়াটাকে বলছে খাদ্য গ্রহণ। আর এই খাবার গ্রহণে কে কে সাহায্য করে? খাবার গ্রহণে সাহায্য করছে দেখো চোয়াল, আমাদের চোয়াল আছে, চোয়াল। তারপর ঠোঁট, জিভ, আলজিভ, এগুলো এগুলো কি করছে? আমাদের খাবার তৈরি করতে সাহায্য করছে।
সেকেন্ড দেখো, সেকেন্ড কি বলছে দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে পরিপাক। পরিপাক মানে কি? পরিপাক মানে ডাইজেস্ট হওয়া, মানে পাচিত হওয়া। এক্ষেত্রে কি বলছে দেখো, প্রাণী পুষ্টির যে পর্যায়ে পৌষ্টিক নালীর বিভিন্ন পাচক রসে উৎসেচকের সাহায্যে কঠিন অদ্রবণীয় খাবারটা কি হয়ে যায়, সরলে পরিণত হয়, সেটাকে বলছে পরিপাক। পরিপাকের ক্ষেত্রে কি হচ্ছে, একটা খাবারকে ডাইজেস্ট করা হয়। বোঝা গেল? আর এই পরিপাকের মধ্যে কি কি পড়ছে? পরিপাকের মধ্যে পড়ছে পৌষ্টিক নালী পড়ছে, তার সঙ্গে পড়ছে তোমার পরিপাক গ্রন্থি পড়ছে। এবার পৌষ্টিক নালী যদি আমরা পড়তে যাই, তাহলে মাথায় রাখতে হবে পৌষ্টিক নালীর মধ্যে পড়ছে মুখবিবর, মানে আমাদের মুখবিবর পড়ে। তারপর নেক্সট পড়ছে কি গোলবিল পড়ছে, গোলবিল, গোলবিল। তারপর পড়ছে গ্রাস নালী, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত। এই পয়েন্টগুলো ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি কোনগুলো? এক জোড়া করে রয়েছে কি প্যারোটিড, প্যারোটিড রয়েছে। তারপরে হচ্ছে কি সাব ম্যান্ডিবুলার রয়েছে, তার সাব লিঙ্গুয়াল বলেছে। মোট 3 জোড়া, মোট 3 জোড়া কিন্তু রয়েছে লালা গ্রন্থিতে। আর অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি, অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে। একটি অগ্নাশয় রয়েছে, একটা আন্তরিক রয়েছে, একটা যকৃৎ রয়েছে। বোঝা গেল? এগুলো হচ্ছে আমাদের মানে পাচন করতে কোথায় কাজ হয়, মানে আমাদের খাবার কোথায় কোথায় পাচিত হয়। এটা মেন কথা হচ্ছে আমাদের খাবার কোথায় কোথায় পাচিত হয়। সেটা যদি হয় সেটা হবে আনসার কি, আমাদের মুখবিবর, গোলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, পূর্ণ সংখ্যা, মানে এগুলো। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের একটা ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে আমরা বলি পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে কি কি পড়ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে পৌষ্টিক তন্ত্রের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মুখছিদ্র, বা যেটা আমরা বলি, এবং মুখবিবর, অর্থাৎ ফেস এবং মাউথ। ফেস এবং মাউথ এই দুটোই কিন্তু আমাদের পড়ছে। দেখো বলছে মানবদেহে বিভিন্ন প্রকার খাদ্য গৃহীত হয় মুখছিদ্র মাধ্যমে। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা পাই কোথা থেকে? আমাদের মুখের যে ছিদ্র সেখান থেকে পাই। আর মুখছিদ্রটি পিছন দিকে যে প্রকোষ্ঠ হয়ে যুক্ত থাকে তাকে বলা হয় কি, মুখ বিবর। বোঝা গেল? তাহলে এই যে অংশটা আমি যদি দেখি, ছবিটা, এই ছবির এই যে এইটা, এটাকে বলছে কি মুখ ছিদ্র। আর এই যে ভেতরের অংশ যেটা রয়েছে সেটাকে বলছে মুখ, মানে বিবর। এইটাকে বলছে মুখ ছিদ্র। আর এই পুরো অংশটা, এই যে মুখের পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলছে মুখ বিবর। আর এই মুখ বিবরে কি থাকছে? অসংখ্য মিউকাস গ্রন্থি। কোথায় থাকে? মিউকাস গ্রন্থি। এই জন্য দেখবে আমাদের হাতে কোথায় কেটে গেলে আমরা সঙ্গে সঙ্গে থুতু লাগিয়ে দিই। কেন বলতো? কারণ মিউকাস গ্রন্থি। আর এই মিউকাস গ্রন্থির প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলোকে ধ্বংস করা। আর এই গ্রন্থি থেকে কি হয়? মিউকাস রস মুখবিবরকে ভিজিয়ে রাখে। আমাদের যে মুখবিবর, মানে মুখের যে ভেতরের অংশটা, এটা সবসময় ভিজিয়ে থাকে কিসের জন্য? এই মিউকাসের জন্য। মুখবিবরের মাংসল, জিভ, আলজিভ, টনসিল, লালাগ্রন্থি থাকে। এছাড়া ঊর্ধ্ব নিম্ন চোয়াল রয়েছে। চার চার প্রকার দাঁত রয়েছে, একটা ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলছে পুষ্টিতে ভূমিকা। তাহলে আমাদের পুষ্টি কি কি কাজে লাগে সেটা আমাদের পড়তে হবে। যেমন যে মুখছিদ্র, মুখবিবরে খাদ্য পরিপাকে সাহায্য করে। তারপর খাদ্য কাটতে বা ইনসাইজার ছিঁড়তে এগুলো ব্যবহার করে। তারপর বলছি দেখো, জিতের স্বাদ করক বা মানে সাহায্য করে খাবারের টেস্ট বুঝতে পারে না। কারণ জিতেন সে কিন্তু মানে তার যে স্বাদ করক সেগুলোকে ইউজ করেনি, যার ফলে সে কিন্তু সঠিক খাবারের টেস্টটা বুঝতে পারে না। বোঝা গেল? এর জন্য কি দরকার? স্বাদকারক দরকার আমাদের জিভে। আচ্ছা, এই পর্যন্ত থাকবে না, আর পড়াবো?
এই পর্যন্ত থাকবেন আর পড়ো বলো। বাকিরা বলো। চলো আরেকটু পড়িয়ে দিই। অনেকে বলছে স্যার পড়িয়ে দিন আরেকটু, ঠিক আছে আরেকটু পড়িয়ে দিন, ঠিক আছে চলো আরেকটু পড়িয়ে দিই। আর বেশি না, আরেকটু পড়িয়ে দিই তাহলে হয়ে যাবে, ঠিক আছে আরেকটু পড়িয়ে দিই চলো। তাহলে প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মানে মুখছিদ্র বা মুখবিবর। এবার হচ্ছে কি গলবিল। গলবিলটা দেখো কি বলছে, না অনেকটা রয়েছে অনেকটা। পিডিএফটা তার মানে পড়োনি তোমরা না, পিডিএফটা পড়োনি, অনেক বড় পিডিএফ দিয়েছি। দেখো গলবিলটা কি, গলবিলটা হচ্ছে মুখবিবর ও গ্রাসনালীর মধ্যবর্তী অংশটিকে বলা হয় কি গলবিল। তাহলে গলবিলের গ্লটিস ছিদ্রটি শ্বাসনালীর সঙ্গে এবং গ্ল্যাড ছিদ্রটি গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই গ্লটিসটা কি, গ্লটিসটা হচ্ছে শ্বাসনালী। আমাদের যে শ্বাসনালী রয়েছে, আমাদের যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীর সঙ্গে যুক্ত আছে কে গ্লটিস। আর আমাদের যে গ্রাসনালী রয়েছে, গ্রাসনালীর সঙ্গে যুক্ত আছে গ্যালেট। এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এই গলবিলটা কি, গলবিলটা হচ্ছে আমাদের একটা ইসোফেগাস। আচ্ছা ঠিক আছে, দাঁতের সংকেতটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের লাগবে না তবু আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, এগুলো হয়েছে না। আচ্ছা সাবিনা, এগুলো কি পড়িয়েছি সাবিনা? ওকে ওকে। তাহলে তোমাদেরকে এই পর্যন্ত পড়াতে হবে, এগুলো সব কমপ্লিট না। আচ্ছা, তাহলে এখান থেকে হবে নাকি? সাবিনা দেখো তো একটু। বলছি সাবিনা এইখান থেকে। তাহলে আজকে পড়াবো না, আজকে একটু পড়াবো না, এখান থেকে কালকে পড়াবো তোমাদের, ঠিক আছে কালকে এখান থেকে পড়াবো। কালকে তোমাদের এখান থেকে পড়িয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে গ্রন্থিটা কালকে। কালকে তাহলে এই পর্যন্ত পড়াবো, এখান থেকে তোমাদের পুরো এগুলো, ঠিক আছে। দেখো এগুলো এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কোথা থেকে কোনগুলো আসছে এগুলো মুখস্থ করতে হবে, কালকে এগুলো করাবো একদম। এই পর্যন্ত, কালকে এই পর্যন্ত করে দিলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে আর করাচ্ছি না, কালকে করাবো।